জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজপথে নামার ডাক, আন্দোলনের প্রস্তুতিতে আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। ওসমান হাদির খুনিকে ধরিয়ে দিলেন শেখ হাসিনা, রাজনীতিতে নতুন আলোচনা, থাকছে প্রতিবেদনে। ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির 2 খুনি, সামনে আসবে বড় মাথা। আওয়ামী লীগের বড় খেলা, হাসিনার টার্গেট সরাসরি তারেক, থাকছে প্রতিবেদনে। চুক্তি করে ভ্যানিশ ইউনুস, দায় মেটাতে হচ্ছে তারেক সরকারকে, থাকছে প্রতিবেদনে। ক্ষমতার হাতবদল হতেই কি দেশ ছেড়ে পালাচ্ছেন ইউনুসের উপদেষ্টারা, থাকছে প্রতিবেদনে। ইউনুসকে বাঁচাতেই রাষ্ট্রপতির গ্রেফতারের দাবিতে রাজপথে এনসিপি, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাজপথে নামার ডাক, আন্দোলনের প্রস্তুতিতে আওয়ামী লীগ। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ঘিরে নতুন করে উত্তাপ ছড়াতে শুরু করেছে রাজনীতি। ক্ষমতাসীনদের নানা সিদ্ধান্ত এবং বিরোধী দলের অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই এবার রাজপথে নামার প্রস্তুতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতারা বলছেন, গণতন্ত্র রক্ষা ও রাজনৈতিক অধিকার আদায়ের দাবিতে শিগগিরই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। দলীয় সূত্রে জানা গেছে, দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সংগঠিত করার কাজ শুরু হয়েছে। দেশের বিভিন্ন জেলা ও মহানগরে ধারাবাহিক সভা, সমাবেশ ও কর্মী বৈঠকের মাধ্যমে আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দলটির নেতারা বলছেন, বর্তমান পরিস্থিতিতে নীরব থাকার সুযোগ নেই, তাই সংগঠিত শক্তি নিয়ে রাজপথে নামার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা জানান, আগামী কয়েকদিনের মধ্যেই একটি বড় কর্মসূচি ঘোষণা করা হতে পারে। এতে গণসমাবেশ, বিক্ষোভ মিছিল, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি থাকতে পারে। তারা দাবি করেন, দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল হয়ে উঠছে এবং বিরোধী রাজনৈতিক শক্তিগুলো গণতান্ত্রিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করছে। দলের এক কেন্দ্রীয় নেতা বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য প্রয়োজনে রাজপথে নামতে হবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি তুলে ধরব। এদিকে ক্ষমতাসীন শিবিরের পক্ষ থেকেও আওয়ামী লীগের এই কর্মসূচিকে ঘিরে প্রতিক্রিয়া দেখা গেছে। সরকারের ঘনিষ্ঠ মহল বলছে, রাজনৈতিক কর্মসূচি গণতন্ত্রের অংশ হলেও সহিংসতা বা অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতিতে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে বিরোধী দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ, মামলা এবং রাজনৈতিক কর্মসূচির কারণে পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে। বিশ্লেষকদের মতে, রাজপথে বড় ধরনের আন্দোলন শুরু হলে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। অন্যদিকে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও নতুন করে সক্রিয়তা দেখা যাচ্ছে। বিভিন্ন জেলায় কর্মী সভা ও সাংগঠনিক বৈঠকের মাধ্যমে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। দলটির নেতারা মনে করছেন, শক্তিশালী সাংগঠনিক প্রস্তুতি থাকলে যে কোনো আন্দোলন সফল করা সম্ভব। দলীয় সূত্রে আরও জানা গেছে, আন্দোলনের কৌশল নির্ধারণ করতে শিগগিরই কেন্দ্রীয় নেতাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সেখানে রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হবে। এদিকে দেশের সাধারণ মানুষের মধ্যেও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে। অনেকেই আশা করছেন, রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে নিজেদের কর্মসূচি পালন করবে এবং দেশের স্থিতিশীলতা বজায় থাকবে। সব মিলিয়ে রাজপথে নামার প্রস্তুতির ঘোষণাকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখন দেখার বিষয়, দলটি কবে এবং কী ধরনের কর্মসূচি নিয়ে মাঠে নামে এবং দেশের রাজনীতিতে এর প্রভাব কতটা পড়ে। ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির 2 খুনি, সামনে আসবে বড় মাথা। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা 8 আসনের প্রার্থী ছিলেন। হত্যাকাণ্ডে তেতে ওঠে বাংলাদেশে। কারো তো ক্ষোভের আগুনে জ্বলতে শুরু করে গোটা দেশ। হাদির খুনির গ্রেফতারের দাবি ওঠে। তদারকি সরকার বেশ চাপে পড়ে যায়। জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ছিল ওসমান হাদি। তার অন্যতম পরিচয় একজন ভারত বিদ্বেষী নেতা। বাংলাদেশের পুলিশে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অনেককেই গ্রেফতার করতে সক্ষম হলেও হত্যাকাণ্ডের মাথা ছিল ধরাছোঁয়ার বাইরে।
অবশেষে পুলিশ চালে মূল মাথা ফয়জল করিম মাসুদ। তাকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে গ্রেফতার করা হয়। একটি পক্ষের দাবি ছিল ফয়জল বাংলাদেশে রয়েছে, অপর একটি পক্ষের দাবি ছিল সে রয়েছে ভারতে। বলা ভালো, দাবি করা হয়েছিল ভারত তাকে আশ্রয় দিয়েছে। সাউথ ব্লক সুস্পষ্টভাবে জানিয়ে দেয়, হাদির মতো একজন জঘন্য অপরাধী যে শুধু ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে গিয়েছে, তাকে আশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না। ফয়জলের শেষ অবস্থান ছিল দুবাই। দুবাই থেকে এক ভিডিও বার্তায় ফয়জল জানিয়ে দেয় সে সেখানে রয়েছে। ফলে হাদিকে নিয়ে তৈরি হয় এক ধোঁয়াশা। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে বিশিষ্ট ব্যক্তি এই হাদি। ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোডে তার মাথা লক্ষ্য করে গুলি করা হয়। চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। ২০ ডিসেম্বর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়। হাদিকে হত্যার পর মেঘালয় সীমান্ত দিয়ে ঢোকে দুই অভিযুক্ত, ফয়জুল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেন। হাদিকে হত্যার পর তারা দুই অভিযুক্ত মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢোকে। এরপর তারা বিভিন্ন জায়গায় গা ঢাকা দেয়। বনগাঁ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশ চলে যাওয়ার পরিকল্পনা ছিল। নির্ভরযোগ্য সূত্রে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কাছে খবর আসে হাদি এবং তার এক সহযোগী রয়েছে বনগাঁ সীমান্তে। নির্ভরযোগ্য সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল সেখানে অভিযান চালায়, গ্রেফতার করে ফয়জুল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে। এসটিএফের জেরায় ধৃতরা জানিয়েছে হাদিকে খুন করে অবৈধভাবে মেঘালয় সীমান্তে প্রবেশ করে। পরে তারা চলে যায় বনগাঁও। পরিকল্পনা ছিল বাংলাদেশে ফিরে যাওয়ার, তার আগেই তাদের গ্রেফতার করা হলো। এসটিএফ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। আদালতে পেশ করে পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়ে। কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের তরফে বলা হয়েছে, এই খবর প্রকাশে আসার পর তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। শুধু তাই নয়, ধৃতদের সঙ্গে সাক্ষাতের জন্য কনসুলার অ্যাক্সেস চেয়ে নয়াদিল্লিকে অনুরোধ করা হয়েছে। হাদি হত্যার মূল মাথা পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার হওয়ায় সেই পুরনো প্রশ্নগুলি আরও একবার উঠতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ঘটনার পরপরে বাংলাদেশের তরফে দাবি করা হয়েছিল অভিযুক্তরা ভারতে পালিয়ে গিয়েছে, তাদের গ্রেফতার করে অবিলম্বে যেন বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়। ওই সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনার আবহে দিল্লির তরফে বলা হয়, হাদির হত্যাকারীদের ভারতে প্রবেশের বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছিল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি বারে বারে দাবি করে এসেছে, বাংলাদেশ থেকে এ রাজ্য ক্রমাগত অনুপ্রবেশ চলেছে। ভারত বিরোধী জঙ্গিরা পশ্চিমবঙ্গকে তাদের নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে। আওয়ামী লীগের বড় খেলা, হাসিনার টার্গেট সরাসরি তারেক। প্রশ্নটা আগেও ছিল, বিএনপি সরকার গঠনের পর প্রশ্নটা গতি পেয়েছে। প্রশ্ন হল, আওয়ামী লীগকে কি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফেরাতে চায় বিএনপি? আলোচনা কিন্তু আজও অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে থাকা আওয়ামী লীগের অফিস একটার পর একটা খুলতে শুরু করেছে। হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সরব নানা মহল। বাংলাদেশের গণমাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে কোনো খবর এখনও প্রকাশিত হয়নি, তবে ভারতের বিভিন্ন গণমাধ্যমে হাসিনাকে নিয়ে একাধিক খবর প্রকাশিত হয়েছে। আগামী দিনেও যে হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। সাম্প্রতিক সময়ে হাসিনার দেওয়া একটি সাক্ষাৎকার নতুন একটি বিতর্কের জন্ম দিয়েছে। হাসিনার বক্তব্যকে উদ্ধৃত করে সাক্ষাৎকারের শিরোনাম করা হয়েছে। সাক্ষাৎকারের একটি অংশে হাসিনা জানিয়েছেন, আমার সময়ও বাংলাদেশে ভোট সার্বিক হয়নি। সাক্ষাৎকারের শিরোনামে সেটাই রাখা হয়েছে, আর এখানেই জল্পনা আর প্রশ্নের জন্ম। তবে কি হাসিনার টার্গেট এখন আর ইউনূস নন, তারেক? কারণ বাংলাদেশ ভোট নিয়ে হাসিনার বিবৃতি আমাদের সকলের স্মরণে রয়েছে। হাসিনা বলেছিলেন, ভোটের নামে প্রহসন হয়েছে। কাতাকলমে ভোট ১২ ফেব্রুয়ারি হলেও আগের রাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি রাত থেকে শুরু হয় ছাপ্পা। বিএনপি যাতে ক্ষমতায় আসীন হতে পারে সে কারণেই তদারকি সরকার আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে রাজি হয়নি, আর এর পিছনে তারেক রহমানের প্রচ্ছন্ন সমর্থন ছিল। সম্প্রতি বিএনপির একটি জনসভায় তারেক রহমানের দেওয়া ভাষণ ভাইরাল হয়েছে। নিউজ বর্তমান সেই ভিডিওরও সত্যতা যাচাই করেনি। ভাইরাল হওয়া ভিডিওতে তারেককে বলতে শোনা যায়, আজ শেখ হাসিনা যে কথা বলেছে, শেখ হাসিনার এই জবাব আমি দেব। হাসিনার এই কথার জবাব বাংলাদেশের মানুষ তাকে দেবে। মনে করা হচ্ছে তারেক রহমানের এই ভিডিও বার্তা কানে গিয়েছে হাসিনার, তাই এখন তার নিশানায় ইউনূস নন, তারেক রহমান। হাসিনা প্রতিনিয়ত বলে চলেছেন, অন্তর্বর্তী সরকার বিদায় নিয়েছে, সরকারে পরিবর্তন হয়েছে, কিন্তু দেশজুড়ে ধ্বংসযজ্ঞ আর হত্যালীলা বন্ধ হয়নি। বন্ধ হয়নি আওয়ামী লীগের ওপর অত্যাচার, তাদের ওপর লাগাতার
আক্রমণ সন্ত্রাস চলছে আমরা প্রতিটি ঘটনার বিচার করব কেউ রেহাই পাবে না এমনকি তারেক রহমানের দেশে ফেরা নিয়েও মুখ খুলেছেন হাসিনা বলেছেন আমি সব জানি একই সঙ্গে সারা দেশে মামলা করারও নির্দেশ দিয়েছেন হাসিনা বলেছেন দলের যেসব নেতাকর্মী হামলার শিকার তারা আদালতে ইউনুসকে জড়িয়ে মামলা দায়ের করুক আগামী দিনে এইসব নথি কাজে আসবে এছাড়াও যে বিষয়টি সকলের নজর কেড়েছে তা হল চলতি মাসের 3টি দিন 7, 17 এবং 26 মার্চ কর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন হাসিনা বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এই 3টি দিনের বিশেষ গুরুত্ব রয়েছে প্রথমে আসা যাক 7 মার্চের কথায় 1971-এর এই দিনে ঢাকার রমনায় সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় ভাষণ দেন মুজিবুর রহমান ওই ভাষণ মঞ্চ থেকে স্বাধীন বাংলাদেশ গঠনের আহ্বান জানান সেই ভাষণে তিনি উচ্চারণ করেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম 17 মার্চ শেখ মুজিবুরের জন্মশতবার্ষিকী অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ তাদের প্রাতঃস্মরণীয় নেতাকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ পায়নি ঢাকায় ধানমন্ডি 32-এ মুজিবুর রহমানের বাড়ি যেটা জাতীয় সংগ্রহশালা ছিল সেটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ওই বাড়িতে কাউকে শ্রদ্ধা জানাতে দেওয়া হয়নি ব্যক্তিগত উদ্যোগে যাওয়া কয়েকজন নারী ও পুরুষ হেনস্থার শিকার হন ফুল নিয়ে একজন রিকশাচালক শ্রদ্ধা জানাতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে আর 26 মার্চ বাংলাদেশের জাতীয় দিবস তথা স্বাধীনতা দিবস হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলি স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং অন্যত্র দিনটি উদযাপনের সুযোগ পায়নি স্মৃতিসৌধে এবং অন্যত্র স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার হন আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী ওয়াকিবহাল মহলের মতে চিন্তাভাবনা করেই ওই 3টি দিন নির্বাচন করেছেন হাসিনা ওই 3টি দিনের সঙ্গে আওয়ামী লীগের আবেগ জড়িয়ে রয়েছে চুক্তি করে ভ্যানিশ ইউনুস দায় মেটাতে হচ্ছে তারেক সরকারকে প্রতিবেদন শুরু করা যাক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি শুভেচ্ছা বার্তা দিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তারেককে পাঠানো শুভেচ্ছা বার্তায় বলেন আপনার মেয়াদ শুরুর এই সময় আমি আশা করি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের দারুণ গতি ধরে রাখতে আপনি আমাকে সাহায্য করবে এই চুক্তি আমাদের দেশের কৃষক ও শ্রমিকেরা সুবিধা পাবেন এই শুভেচ্ছা বার্তা একাধিক বিতর্কের জন্ম দেয় সম্প্রতি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে তবে চুক্তিটি জাতীয় নির্বাচনের ঠিক আগে ও অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে সই হওয়ায় বিষয়টি ঘিরে নানা সমালোচনা দেখা দিয়েছে প্রশ্ন উঠছে নির্বাচনের কয়েকদিন আগে এই চুক্তি স্বাক্ষর কেন করতে হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছিল 9 মাস ধরে কিন্তু গোপনীয়তার শর্তের কারণে তখন এর বিস্তারিত প্রকাশ করেনি কোনো পক্ষ এখন চুক্তি প্রকাশ হওয়ার পর বাংলাদেশের অর্থনীতিবিদদের অনেকেই বলছেন এই চুক্তির পুনর্মূল্যায়ন হওয়া দরকার চুক্তির খুঁটিনাটি বিষয়ের দিকে নজর দিয়ে এটাও বলা হচ্ছে যে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়নি বরং প্রাধান্য পেয়েছে আমেরিকার ইচ্ছা ফলে অর্থনীতিবিদদের কেউ কেউ বলছেন বাংলাদেশের নির্বাচিত সরকারের উচিত চুক্তি পরীক্ষা করে দেখা উল্লেখ্য গত বছর অর্থাৎ 2025 সালের 2 এপ্রিল ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশের মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর বিভিন্ন হারের রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র সেই সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিতে এক ধরনের অস্থিরতা তৈরি করেছিল ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে শুল্কের হার বাড়িয়ে এক ধরনের অর্থনৈতিক চাপ তৈরি করেছিল চুক্তি ছিল মার্কিন শিল্পকে রক্ষা করতে হবে আমদানি কমাতে হবে অন্য দেশগুলির সঙ্গে কঠিন দর কষাকষি করতে হবে কিন্তু 29 আগস্ট যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত রায় দিল এই শুল্ক অবৈধ অর্থাৎ যে আইনের দোহাই দিয়ে শুল্ক আরোপ করা হয়েছিল সেই আইনে প্রেসিডেন্ট ট্রাম্পের আসলে এত ক্ষমতাই নেই এক কথায় বললেন ট্রাম্পের শুল্ক নীতি কি আইনের ভিত্তিতেই খারিজ হয়ে গেল এখানেই প্রশ্নের জন্ম এই রায়ের পর থেকে একটি বিষয় পরিষ্কার হয়ে যায় মার্কিন শুল্কনীতি অনিশ্চয়তার মধ্যে পড়ছে বিষয়টি শেষ পর্যন্ত গড়ায় আমেরিকার সর্বোচ্চ আদালতে সেই মামলায় রায় ঘোষণা না হওয়া পর্যন্ত বিশ্বজুড়ে অনেক দেশ অপেক্ষার কৌশল নেয় কিন্তু বাংলাদেশ তখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিল কারণ নির্বাচন ছিল সামনে তাই পূর্বতন সরকার দ্রুত চুক্তিতে সই করতে উদ্গ্রীব হয়ে ওঠে বাংলাদেশের নির্বাচনের মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে আর 10 দিন পর 20 ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট সেই শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করে দেয় এর অর্থ যে ভিত্তির ওপর দাঁড়িয়ে বাংলাদেশের সঙ্গে আমেরিকা বাণিজ্য চুক্তি করে সেই ভিত্তিটাই ভেঙে পড়ল এখানে প্রশ্ন উঠতে পারে বাংলাদেশ কি তাড়াহুড়ো করেছে
একই সময়ে দক্ষিণ এশিয়ার অনেক দেশ অপেক্ষা করছিল। তারা অপেক্ষায় ছিল মার্কিন সুপ্রিম কোর্টের রায় ঘোষণার। কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় ঘোষণার অপেক্ষায় না থেকে পূর্বতন তদারকি সরকার প্রধান আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করে। ইউনূস এই চুক্তিকে তার সরকারের বড় সাফল্য হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। সমালোচকদের প্রশ্ন, সাফল্যের মানদণ্ড আসলে কী? প্রথমেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের ওপর 37% শুল্ক আরোপ করে। তারপর দর কষাকষি করে সেটাকে 19%-এ নামিয়ে আনা হয়। ভালো শোনালেও ভিতরের গল্পটা একটু জটিল। শুল্ক ছাড়ের বিনিময়ে আমেরিকা বাংলাদেশকে বেশ কিছু শর্ত দিয়েছে। পোশাক খাতে মার্কিন তুলা ব্যবহারের বাধ্যবাধকতা। প্রশ্ন, কেন এই তাড়াহুড়ো ছিল? প্রথম কারণ, বাংলাদেশের ওপর ভারতের প্রভাব হ্রাস করা। দ্বিতীয় কারণ, আমেরিকার বাজারে বাংলাদেশের পণ্য বিক্রির নিশ্চয়তা অর্জন করা। আর সেটা করতে গিয়ে বাণিজ্য ক্ষেত্রে পূর্বতন সরকার কার্যত আমেরিকার কাছে দেশকে বিক্রি করে দিয়েছে, আর তারেক সরকারকে তার খেসারত দিতে হচ্ছে।